তোমাদের হচ্ছে উম ইকোনমিক্স যেটা পড়াচ্ছিল, ইকোনমিক্স তো তোমাদের হচ্ছে এখন টেস্টের প্রশ্ন আর বোর্ড প্রশ্নর উপরে ডিপেন্ড করে এখন হচ্ছে কোয়েশ্চেন মেক করা হয়েছে। এখন হচ্ছে তোমাদের শিট যাবে, এখন থেকে যতগুলো ইকোনমিক্স এর উপরে ক্লাস যাবে সব হচ্ছে শিট যাবে। যেমন এখানে হচ্ছে আমি একসাথে সম্পূর্ণ তোমার পুরাটা বইয়ের উপরে আলোচনা করা হবে, পিডিএফটা করা হয়েছে ওভাবেই। যেমন হচ্ছে যে এখানে তোমাদের মনে করো প্রথম অধ্যায় থেকে একদম শেষ পর্যন্ত যতগুলা প্রশ্ন বারবার রিপিটেড হয়, টেস্টে আসে, বোর্ডে আসে, সেইগুলাতেই তোমাদের আলোচনা করা হবে। যেমন এখানে আছে, প্রথমে আমি এখানে দেখেছি অনেকগুলা তোমাদের টেস্টে অর্থনীতি কাকে বলে, অর্থনীতি গুরুত্বপূর্ণ শাখা, মৌলিক মূলনীতি, এগুলো কিন্তু প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলা, ঠিক আছে, সিরিয়ালি যেহেতু মেক করা হচ্ছে। আবার তোমাদের চাহিদা রিলেটেড চ্যাপ্টার ছিল, এগুলো কিন্তু আমার সাথে কখনো ক্লাস হয়নি। তো এই প্রশ্নগুলো আমার সাথে তোমাদের আজকে প্রথম ক্লাস, কারণ আমি লাস্ট হাফ থেকে তোমাদের নিচ্ছিলাম। তাহলে এখানে হচ্ছে প্রথম প্রশ্ন যেটা, অর্থনীতি কাকে বলে এবং অর্থনীতি কত প্রকার ও কি কি, এটা একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তোমাদের এটা সবারই জানা কথা, তারপরে বলে দিচ্ছি যেহেতু বোর্ডে এসেছে বারবার। যেমন এখানে দেখো আমি অনেকগুলো রাইটারের সংজ্ঞা অ্যাড করেছি। আর পিডিএফটা কিন্তু কয়েকটা দিন পরে পাবা, তো যারা যাদের ইনস্ট্যান্ট এখন পড়তে হবে তারা প্রশ্নগুলো মার্ক করতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কারণ পিডিএফটা কয়দিন পরে পাবা, এই জন্যই আমার এখানে কাজ আছে, আমি আরো প্রশ্ন অ্যাড করব। তো এখানে বলেছে প্রথমে অর্থনীতি কাকে বলে, অর্থনীতি কত প্রকার ও কি কি। যেমন দেখো, অর্থনীতি কাকে বলে এটা তোমাদের এখন সবারই জানা আছে, যে অর্থনীতি কি একটা সামাজিক বিজ্ঞানের একটি শাখা, যা পণ্য এবং সেবা উৎপাদন, বিতরণ, ব্যবহার এবং বিনিময় নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখো প্রথম লাইনটি বলে দিয়েছে যে কি কি নিয়ে আমরা এতদিন অর্থনীতি পড়েছি, কিন্তু এক্স্যাক্টলি অর্থনীতিতে কি কি বিষয় আলোচনা করা হয় সেগুলো কিন্তু আমাদের মেনশন করতে হবে। যেমন এখানে বলেছে কি পণ্য এবং সেবা উৎপাদন, তারপরে বিতরণ করা যাচ্ছে, ব্যবহার করা যায় এবং বিনিময় নিয়ে এখানে আলোচনা করা হয়, এটা একটা। তারপরে বলেছে কি ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারের আচরণ বিশ্লেষণ করে যখন তারা সম্পদের সর্বোত্তম ব্যবহার করে। একটা জিনিস দেখো, সুন্দর সংজ্ঞা বলেছে, সম্পদের সর্বোত্তম ব্যবহার। ঠিক আছে, একটা সম্পদের যথাযথ ব্যবহার করতে হবে। তারপরে বলেছে কি অর্থনীতির প্রধান উদ্দেশ্য হলো সীমিত সম্পদ এবং অসীম চাহিদার মধ্যে। খুবই ইম্পর্টেন্ট, এই হাইলাইট করা লাইনগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইন। যে অর্থনীতির প্রধান উদ্দেশ্য কি, দেখো ব্যবসার প্রধান উদ্দেশ্য তোমরা পড়েছো মুনাফা অর্জন, বাট অর্থনীতির প্রধান উদ্দেশ্য জিনিসটা কি, সীমিত সম্পদ। মানে আমি এর আগেও তোমাদের একবার বলেছিলাম যে সম্পদটা কিন্তু সীমিত থাকবে। যখন প্রথম অধ্যায়ে তোমাদের আমি একটাকে দুইটা ক্লাস নিয়েছি, তখন এটা আলোচনা করেছিলাম যে সীমিত সম্পদ থাকবে, এবং বলেছি কি অসীম চাহিদা, এবং চাহিদা লিমিটেশন থাকবে না, চাহিদা থাকবে আনলিমিটেড। ঠিক আছে, মানে যার মনে করো কারো একটা সম্পদ আছে, তার আরো সম্পদ দরকার, বা কারো কোনো সম্পদই নেই, তার সম্পদ দরকার কিন্তু সে সম্পদ পাচ্ছে না, এরকম কিন্তু আমরা ফেস করি অনেক সময়। তাহলে দেখো বলেছে সীমিত সম্পদ এবং অসীম চাহিদার মধ্যে সামঞ্জস্য বিধান করা, এবং সেই সাথে মানুষকে কিভাবে সেই সীমিত সম্পদ ব্যবহার করে সর্বাধিক উপকার লাভ করা যায় তা নির্ধারণ করা। খুব সুন্দর একটা সংজ্ঞা কিন্তু প্রথম লাইনে দিয়ে দেওয়া আছে। সো অর্থনীতি কাকে বলে এই কয়েকটা লাইনের মধ্যে তোমরা দেখা যাবে পয়েন্ট করেও দিতে পারো, যখন তোমাদের পয়েন্টের মতো কোনো প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তখন তোমরা দেখা যায় যে এক লাইনে একটা সংজ্ঞা লিখে দেন পয়েন্ট করে দিয়ে দিলাম এরকম। তারপরে এখান থেকে আমি ইয়েলো হাইলাইটটা করেছি যে অর্থনীতির জনক কে, অ্যাডাম স্মিথ, এটা তো দিতেই হবে ম্যান্ডাটরি, যখনই অর্থনীতি রিলেটেড যে যে প্রশ্নই আসবে অর্থনীতি নিয়ে অবশ্যই দিতে হবে যে অর্থনীতির জনক কে, অ্যাডাম স্মিথ। তোমরা যে ইকোনমিক্স পড়ো এটার জনকও তো একজন আছে, তাই না? যেমন তোমরা হিসাব বিজ্ঞান পড়ার সময় জানো যে জনক হচ্ছে লুকা প্যাসিওলি, এরকম অর্থনীতির একজন জনক আছে, সে জনকের নাম কি বলেছে, অ্যাডাম স্মিথ, তিনি হচ্ছে অর্থনীতিবিদ। কত সালে, দেখো 1976 সালে তার একটা গ্রন্থ ছিল যে দা ওয়েলথ অফ নেশনস, এই গ্রন্থটার মধ্যে সে কি অর্থনীতি নিয়ে আলোচনা করেছে। এই গেল অর্থনীতি কাকে বলে এটার সংজ্ঞা। এখন এখান থেকে আমি অনেকজন রাইটারের সংজ্ঞা অ্যাড করেছি। যেমন অ্যাডাম স্মিথ নিয়ে এখানে সংজ্ঞা আছে, অ্যাডাম স্মিথ কি বলেছেন ওনার একটা সংজ্ঞা এখানে দেয়া আছে, যে অর্থনীতি হলো একটি জাতির সম্পদ উৎপাদন এবং বন্টনের অধ্যয়ন। একটা জিনিস মনে রাখবা, অর্থনীতি, ঠিক আছে, ইকোনমিক্স,
একটা হচ্ছে অর্থায়ন, ওটা হচ্ছে ফাইন্যান্স, ঠিক আছে। অর্থায়ন হচ্ছে ফাইন্যান্স, আর অর্থনীতিটা কি ইকোনমিক্স। দুইটার সংজ্ঞা কিন্তু অবশ্যই পার্থক্য আছে। কারণ অর্থায়ন জিনিসটার সাথে অর্থ কিভাবে তহবিল সংরক্ষণ করবে ওইটা অন্য একটা জিনিস। আর অর্থনীতি বিষয়টা কি, যে কিভাবে সীমিত সম্পদের মধ্যে মানুষের চাহিদা পূরণ করা যায়, এটা হচ্ছে অর্থনীতির মূল বিষয়। ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু তোমাদের আগে জানতে হবে, যে অর্থনীতির পার্থক্য কি, অর্থায়নের পার্থক্যটা কি। তাহলে এখানে দেখো, সব রাইটারদের সংজ্ঞা দেখবা, যে অর্থনীতিতে বলেছে কি একটা সম্পদ উৎপাদন করা এবং হচ্ছে বন্টন অধ্যয়ন করা। ঠিক আছে, এটা বলেছে কি অ্যাডাম স্মিথ। তারপরে দেখো আবার আলফ্রেড মার্শালের একটা সংজ্ঞা আছে, যে অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনে, দেখো এখানেও সম্পদের কথা বলেছে, যে সম্পদ ব্যবহার, উৎপাদন এবং বন্টনের সাথে সম্পর্কিত। ওনার আবার গ্রন্থের নাম কি ছিল, প্রিন্সিপালস অফ ইকোনমিক্স। ঠিক আছে, তোমাদের কিন্তু অনেক সময় দেখা যাবে যে অর্থনীতি বিষয় আলোচনা করো, এরকম একটা প্রশ্ন চলে আসলো। ঠিক আছে, বা অর্থনীতি, যে অর্থনীতি কাকে বলে এটা ব্যাখ্যা করো, এরকম আসলো। বা অর্থনীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদদের মতবাদ ব্যাখ্যা করো, এরকমও আসতে পারে। তখন তোমরা কিভাবে আনসার করবে, এই যে এরা কিন্তু সবাই অর্থনীতিবিদ। তাহলে দেখো, প্রথমে আমি বলেছি জনকের নাম অ্যাডাম স্মিথ, ওনার একটা সংজ্ঞা হবে। দ্বিতীয়ত আলফ্রেড মার্শাল, ওনার একটা সংজ্ঞা দিবা। তারপর এখান থেকে আরো রাইটারদের সংজ্ঞা দেয়া আছে, দেখো সবার মধ্যেই দেখবা এই সীমিত সম্পদ, অসীম চাহিদা, এই কথাগুলা থাকবে। মূলত অর্থনীতির মূল কথাই কিন্তু এই জিনিসটা। ঠিক আছে, যে সীমিত সম্পদ এবং অনেক চাহিদা, অসীম চাহিদা থাকবে, এটা। আবার এখানে দেখো স্যামুয়েলসন, উনিও একজন অর্থনীতিবিদ, ওনারও এখানে সম্পদের সংজ্ঞা দিয়েছে কি সীমিত সম্পদ নিয়ে। তার মানে মূল কথা কিন্তু একটাই। তো এখান থেকে তোমাদের এতজন রাইটারের সংজ্ঞা আমি সবসময় বলি যে দরকার নেই। তবে তোমরা মিনিমাম মনে করো যে অ্যাডাম স্মিথ ওনারটা খুবই ইম্পর্টেন্ট, আলফ্রেড মার্শালেরটা খুবই ইম্পর্টেন্ট, স্যামুয়েলসন, ওনার এই তিনজন রাইটারের সংজ্ঞা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডাম স্মিথ, মার্শাল আর হচ্ছে স্যামুয়েলসন, এটা মনে রাখবা। এই তিনজন রাইটারের সংজ্ঞা দিয়ে তোমরা যদি ব্লু পেন দিয়ে সুন্দর করে লিখো, ভালো একটা মার্কস পাবা। তারপরে আসলো কি, অর্থনীতি কয় ভাগে বিভক্ত, এটা নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে বলেছে অর্থনীতি কয় প্রকার। অর্থনীতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স, একটা ম্যাক্রো ইকোনমিক্স। এগুলো তোমাদের অনেকবার আলোচনা করা হয়েছে, ঠিক আছে। যে মাইক্রো জিনিসটা ছোট আর ম্যাক্রো জিনিসটা কি বড়, মানে ম্যাক্রোর ভিতরেই কিন্তু মাইক্রো অন্তর্ভুক্ত আছে। তাহলে মাইক্রো বলতে আমরা বুঝি কি একটা পার্ট নিয়ে আলোচনা করা, আর ম্যাক্রো বলতে আমরা বুঝি কি সমগ্র দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করা, এই পার্থক্য। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের গেল অর্থনীতির সংজ্ঞা এবং হচ্ছে অর্থনীতির প্রকারভেদ। এখানে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আর এই জিনিসটা ম্যাম, মনে হ্যাঁ বলো, বলো প্রশ্ন বলো। যে এখানে যে অর্থনীতিটা আপনি বুঝাইছেন, এখানে এই অর্থনীতির পয়েন্টগুলো দিয়ে আমি কি ইতিবাচক অর্থনীতি এর মধ্যে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ডেফিনেটলি দিতে পারবা। ইতিবাচক বলতে আমরা কি বুঝি, ভালো বুঝি। নেতিবাচক বলতে আমরা খারাপ বুঝি। পজিটিভ দিক, হ্যাঁ। হ্যাঁ, পজিটিভ সাইড। তো হ্যাঁ, এখানে হ্যাঁ। তোমার অর্থনীতি নিয়ে সবই ইতিবাচক বা পজিটিভ কথাবার্তা এখানে আছে, তো তুমি ইতিবাচক অর্থনীতি বললে এখান থেকে লিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। ওকে ঠিক আছে, 2 নম্বর প্রশ্নে যাচ্ছি। এটা বলেছে কি যে অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখাগুলো লিখো। এটাও আমি দেখেছি, টেস্টে এসেছে অনেকবার প্রশ্নে। তোমাদের টেস্টের প্রশ্নগুলা তিতুমিরে সম্ভবত আমি দেখেছিলাম। আচ্ছা যাই হোক, এটাও প্রথম প্রশ্নটাও তিতুমিরেরই, ঠিক আছে, এটাও তিতুমির কলেজে এসেছে। এইটাও মনে হয় তিতুমির কলেজে এসেছে, 2 নাম্বারটাও। যাই হোক, যেহেতু টেস্ট প্রশ্ন একসাথে আলোচনা করা হবে, এখানে বলেছে যে অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখাগুলো লিখো। এখন অর্থনীতির কিন্তু আবার অনেকগুলা দেখা যায় যে ডিপার্টমেন্ট আছে, সব জিনিসেরই ভাগ আছে, ডিপার্টমেন্ট আছে, বিভাগ, যাকে আমরা বিভাগ বলি। শাখা বলতে মূলত বিভাগকে বোঝায়। তাহলে দেখো, যেমন এখানে প্রথম পয়েন্টটা, আন্তর্জাতিক অর্থনীতি। কি কি অর্থনীতি হতে পারে, যেমন আন্তর্জাতিক অর্থনীতি হতে পারে অর্থনৈতিক উন্নয়নে একটা, শ্রম অর্থনীতি একটা, এখানে তোমরা অর্থনৈতিক, হ্যাঁ উন্নয়ন নিবা, আর্থিক অর্থনীতি, ঠিক আছে।
শিল্পর ক্ষেত্রে অর্থনীতি হতে পারে, পরিবেশ অর্থনীতি হতে পারে, সাংস্কৃতিক অর্থনীতি হতে পারে। তো এগুলা কিন্তু শাখা। এখন আমি এখানে এক লাইন করে লিখেছি, বাট তোমরা এখানে আরো বেশি লাইন লেখার চেষ্টা করবা। এক লাইন করে লিখেছি, এটা মূলত ছোট প্রশ্নের ক্ষেত্রেই আসে, 5 মার্কস এর প্রশ্ন এরকম আসে। তারপরও দেখবা যে তোমরা এখানে আরেকটু বড় করে লেখার চেষ্টা করবা, যে প্রথম লাইনটা জানলেই তোমরা বাকিটা লিখতে পারবা। যেমন আন্তর্জাতিক অর্থনীতি বলতে আমরা বুঝি কি, দেশ এবং দেশের বাহিরে যে বাণিজ্য বা যে অর্থায়নটা হয়ে থাকে, যে অর্থনৈতিক কার্যক্রমটা হয়ে থাকে সেটা। যেমন বলেছে কি, দেশগুলোর মধ্যে পণ্য সেবার বাণিজ্য বিনিয়োগ আর্থিক প্রবাহ বিশ্লেষণ করা। এটা কার সাথে বিশ্লেষণ করবে? দেশের সাথে দেশের না, দেশের সাথে বাইরের দেশের। তাহলে সেটাকে আমরা তখন বলতে পারি আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতি, যেভাবে মানুষ ডলার, ইউরো, পাউন্ড এগুলা ইনকাম করতে পারবে। অর্থনৈতিক উন্নয়ন বলতে কি, যে দরিদ্র দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিকের প্রক্রিয়া বিশ্লেষণ করে। যে গরিব দেশ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি করা হয়, অর্থনৈতিক উন্নয়নটা কেন করা হয়, যেন অর্থনৈতিক, আচ্ছা অর্থনৈতিক উন্নয়নটা কেন হয়? কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি হয় বলে। প্রবৃদ্ধি জিনিসটা কি, যে এই যে অর্থনীতি বা এই যে অর্থায়ন বা অর্থ রিলেটেড যে কার্যাবলী গুলা আছে সেগুলা বৃদ্ধি করতে হবে, উন্নয়ন করতে হবে, যার ফলে অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, যেটাকে বলা হয় কি ইকোনমিক গ্রোথ বা ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে? এটার একটা অধ্যায় তোমরা সেকেন্ড ইয়ারে গেলে পাবা, ম্যাক্রো ইকোনমিক্স আছে, এটার একটা পুরা চ্যাপ্টারই আছে, একটা বড় পার্ট। তারপরে বলেছে কি শ্রম অর্থনীতি, এখানে বলেছে শ্রম বাজার। শ্রমের সাথে সবসময় মনে রাখবা মজুরি, কর্মসংস্থান, বেকারত্ব এই জিনিসগুলো খুবই রিলেটেড থাকে। যেমন দেখো, শ্রমের সাথে শ্রম বাজার বলেছে, মজুরি বলেছে, কর্মসংস্থান, বেকারত্ব। মূলত কথা হচ্ছে শ্রম অর্থনীতি বিষয়টাতে কি নিয়ে আলোচনা করা হয়, সেখানে শ্রমিক নিয়ে, মজুরি নিয়ে, এগুলা নিয়ে যখন আলোচনা করা হয় সেটাকে আমরা বলতে পারি শ্রম অর্থনীতি। আবার আর্থিক অর্থনীতি বলতে এই যে বাজার, যন্ত্রপাতি এগুলাকে বোঝায়, ব্যাংক, বীমা, যেগুলো হচ্ছে আর্থিক ভাবে বা অর্থায়ন করে থাকে। এখন অর্থায়নের মূল উৎস আমরা বলতে পারি কি, ব্যাংক আছে। স্টক মার্কেট বলতে এই যে যেমন শেয়ার মার্কেট, যেগুলা শেয়ার বাজার, সবাই জানো, ব্যাংক, শেয়ার বাজার, বীমা কোম্পানি গুলা, সেগুলোর মাধ্যমে কি করা হয়, অর্থায়ন করা হয়। তারপর আবার শিল্প ক্ষেত্রের অর্থনীতি গুলো, যে শিল্প রিলেটেড, এগুলো তোমার যে বড় বড় মিল, ইন্ডাস্ট্রি, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সেগুলো কিন্তু আবার শিল্প অর্থনীতির আন্ডারে পড়ছে। আবার পরিবেশ অর্থনীতি কি, অর্থনীতিকে পরিবেশগত যেই দিকগুলা নিয়ে আলোচনা করা হয়, যে পরিবেশের জন্য ইতিবাচক, নেতিবাচক, এগুলা তোমরা বিস্তারিত লিখে দিবা। ঠিক আছে? এই এখানে এখানে কিন্তু কঠিন তেমন কিছু নেই। এই সাংস্কৃতিকটা তোমরা বাদ দিতে পারো, হ্যাঁ, এটা স্কিপ করার দরকার নেই দেয়া। সাংস্কৃতিক দেওয়ার দরকার নেই, জাস্ট এখান থেকে আন্তর্জাতিক থেকে পরিবেশ অর্থনীতি পর্যন্ত একটু বড় বড় করে ব্যাখ্যা করবে। এই যে একটা লাইন পড়লেই কিন্তু দেখা যায় যে তোমাদের তো এখন যেহেতু তোমরা অনেক বড় হয়েছো, সো তোমাদের ওই টেন্ডেন্সি থাকবে অবশ্যই, যে তোমরা এটা লিখতে পারবা বাকি এক্সট্রা এক্সট্রা লাইন রিলেটেড কথাবার্তা। কিন্তু কোনো আলতু ফালতু টপিকস লিখবা না, তাহলে কিন্তু নাম্বার পাবা না। যে যে লাইনটা বলেছে এই রিলেটেডই লিখতে থাকবা, ব্যাস এগুলা নিয়েই লিখবা। হয়তো কিভাবে লিখবে, যে শ্রম বাজার এটা নিয়ে একটু বিস্তারিত লিখতে পারবা, বা বেকারত্ব হ্রাস পায় এটা নিয়ে বিস্তারিত লিখতে পারতেছো, কিভাবে করলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। ঠিক আছে? মাথাপিছু ইনকাম বাড়াতে হবে, মাথাপিছু আয় বাড়াতে হবে, তারপরে প্রত্যেকটা ব্যক্তিবর্গের আয় বাড়াতে হবে, মুনাফা বৃদ্ধি করতে হবে ব্যবসায়, সেগুলোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন হয়। এই জিনিসগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ শাখা, বাস এগুলোই আলোচনা করবা পরবর্তীতে। এটা আমি একটু পরে আসি। আচ্ছা, সিরিয়ালি করিয়ে দিই। আচ্ছা, এখানে বলেছে কি 3 নাম্বারটা, অর্থনীতি 10টি মৌলিক বা মূলনীতি লিখো। এখানে 10টি না বলে অনেক সময় দেখা যায় মূলনীতি কি কি এটাও বলতে পারে, যে অর্থনীতির মূলনীতি গুলো ব্যাখ্যা করো, বা বলেই দিল যে 10টি মূলনীতি ব্যাখ্যা করো। তো 10টা উল্লেখ করে দিলে তো 10টাই দিতে হবে। তো 10টার বেশিও আছে, তবে 10টাই মুখস্থ করো। ঠিক আছে? 10টার বেশি আসে না কখনো। এই 10টা যে নাম আছে, এই 10টা নাম মুখস্থ করে ফেলবে একদম। যেমন এখানে প্রথম পয়েন্ট, আচ্ছা দেখো 10টি মূলনীতি বলেছে। এখন কথা হচ্ছে তোমাদের এখানে কিন্তু অর্থনীতির সংজ্ঞা দিতে হবে, অর্থনীতির জনকের নাম দিতে হবে। আমি কিন্তু যেখানে দেইনি, কারণ কি প্রথম প্রশ্ন তো দিয়ে দিয়েছি, আবার রিপিট করব কেন? সো এখান থেকে তোমরা তোমাদের এক্সাম হলে যখন খাতায় লিখবা, তখন অবশ্যই উপরে কি লিখবা, ভূমিকা আকারে আগে লিখে নিবা কিছু। যেমন অর্থনীতি কাকে বলে, অর্থনীতির জনক কি,
মূলনীতিগুলো কি কি কাজে আসে এগুলো একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বা হাফ পেজের মতো লিখে তারপরে হাফ পেজের নিচের থেকে তোমরা পয়েন্ট গুলো রাখা স্টার্ট করবা। বা আরেকটা করতে পারো যে সুন্দর করে পয়েন্ট গুলো আগে লিখে দিবা, তারপরে পয়েন্ট গুলো ধরে ধরে ব্যাখ্যা শুরু করবা। এটাও একটা লেখার প্যাটার্ন হতে পারে, তোমাদের যেটা ভালো লাগে সেটা ফলো করতে পারো। যে পয়েন্ট লিখলে ব্যাখ্যা লিখলে এটা একটা, আরেকটা হচ্ছে পয়েন্ট গুলো আগে লিখে ফেলবা তারপরে আবার পয়েন্টের নাম দিয়ে দিয়ে ব্যাখ্যা লিখবা। তো যেটা ভালো মনে হয় সেভাবেই লিখবা, দুই ভাবেই লেখা যায়। তো প্রথম পয়েন্টটা বলেছি কি যে সীমাবদ্ধ সম্পদ, এই যে এটা আমার অর্থনীতির মূল কথাই কিন্তু এটা। ঠিক আছে, তোমাদের যারা অর্থনীতি প্রথম থেকে পড়েছো তারা এই জিনিসটা ক্লিয়ার যে অর্থনীতির মূল কথাই যেটা যেটা হচ্ছে সীমাবদ্ধ সম্পদ থাকবে এবং চাহিদা বেশি থাকবে। তো সীমাবদ্ধ সম্পদ নিয়ে এখানে এই এই কাহিনীটা এখানে লেখা আছে। যে প্রথম যেটা পড়িয়েছে তোমাদের সেটাই, যে মানুষের চাহিদা অসীম কিন্তু সম্পদ সীমিত। ঠিক আছে, এইটাই এখানে ব্যাখ্যা করতে হবে। বিকল্প খরচ বা এখানে বলা হয় যে যেমন তোমার অল্টারনেটিভ যে কস্ট গুলা থাকতে পারে বা এক্সট্রা যে কস্ট গুলা হয় সেগুলা। যেমন এখানে বলেছে এই নীতি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে প্রতিটি সিদ্ধান্তের একটি বিকল্প খরচ রয়েছে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে এই খরচগুলো বিবেচনা করা উচিত। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খরচ আছে। অর্থনীতির ক্ষেত্রে ইনকামটা যেমন হবে তেমন কিন্তু দেখা যাবে যে এর পিছনে কিন্তু কষ্ট থাকবে, খরচও থাকবে। ঠিক আছে, বিভিন্ন সরকারি খাতগুলো ফলো করলে দেখা যায়, যারা ফাইন্যান্সের স্টুডেন্ট, ফাইন্যান্স পড়ো, সেখানে সরকারি অর্থায়ন নিয়ে দেখবা টপিক থাকে, সেখানে আবার এটা বিস্তারিত আলোচনা করা থাকে যে একটা টপিক করলে আবার আরেকটা টপিকে চলে যেতে হয়। আপাতত তোমাদের অর্থনীতির জন্য এত ডিপলি পড়ার দরকার নেই, জাস্ট এতটুকু বুঝো যে খরচ থাকে এবং ইনকামও থাকে, আয়ও হয় ব্যয়ও হয়, বিকল্প খরচও থাকে। একটা খরচে অনেক অপশনাল খরচ থাকতে পারে, ঠিক আছে, এক্সট্রা খরচ থাকতে পারে, সেগুলাই বলেছে এখানে। ঠিক আছে, তারপরে আবার আছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় নিয়ে তো তোমাদের মনে হয় আমি ফুল একটা ক্লাস নিয়েছি। ঠিক আছে, এখানে অনেকেই আমার সুযোগ ব্যয়ের ক্লাসটা পেয়েছো, আমি খুব ডিপলি আলোচনা করেছি সেই ক্লাসে। আচ্ছা, তো সুযোগ ব্যয় জিনিসটা কি, যে একটা জিনিসের তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করবে এবং আরেকটা প্রকল্পে বিনিয়োগের সুযোগটাকে তুমি ত্যাগ করবা বা বাদ দিয়ে দিবা, এটাই। যেমন বলেছি একটি জিনিসের সুযোগ ব্যয় হলো, এখানে আপনিটা কেটে দিবা। ঠিক আছে, অন্য কিছু না করার জন্য ত্যাগ করতে হবে এমন সর্বোচ্চ মূল্য, মানে হচ্ছে যে তুমি এমন একটা প্রকল্পে বিনিয়োগ করবা যেখানে বিনিয়োগ করলে তুমি সর্বোচ্চ মুনাফা পাবা বা তোমার জন্য প্রফিটেবল একটা প্রকল্প। আর এই জন্য তোমার অন্য আরেকটা প্রকল্পকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে সুযোগ ব্যয়ের সংজ্ঞা। এটা তোমাদের একটা ক্লাস আছে, সেই যারা করনি তারা করে ফেলবা, চিত্র নিয়ে সুযোগ ব্যয়ের একটা ক্লাস আমি নিয়েছিলাম চিত্র সহ। এখানে চিত্র দিতে হবে না, কারণ এখানে চিত্র রিলেটেড কোনো প্রশ্ন এখন আমাদের আসে নাই, সামনে আসবে। হ্যাঁ, এগুলোর কি রেকর্ডেড ক্লাস আছে? হ্যাঁ, সবগুলো রেকর্ডেড ক্লাস আছে, তোমাদের ইকোনমিক্স গ্রুপ আছে, সেখানে সব রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দিয়েছি। ওগুলো কোন গ্রুপে? আমি তো ওই গ্রুপে মনে হয় অ্যাড নাই। তাহলে হচ্ছে ওই গ্রুপে তোমার অ্যাড হতে হবে। তুমি যে মেসেঞ্জার গ্রুপে আছো সেখানে বলো তোমাদের দিয়ে দিবে, গ্রুপের লিঙ্কটা দেওয়ার জন্য বলো, মেসেজ গ্রুপ, দিয়ে হ্যাঁ, রাখো। লিঙ্কটা দিয়ে দিলে ভালো হয়। দিয়ে হ্যাঁ। দিবে। আর আমি তো এখন ল্যাপটপ থেকে জয়েন করেছি, আমার তো তোমার ওই ফেসবুক লগ ইন করা নেই, তাই আমি এখানে দিতে পারছি না। বা হচ্ছে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে তুমি গ্রুপের লিঙ্কটা হ্যাঁ, বলে রাখো, তোমাকে কেউ না কেউ দিয়ে দিবে। বা হচ্ছে ফরহাদ স্যার বা তানভীর স্যারকে বললেও তোমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, ওই গ্রুপের নাম কি? ওটা হচ্ছে তোমাদের মাইক্রো ইকোনমিক্স 2023-24। ওকে, ওকে ম্যাম। তারপরে বলেছে কি যুক্তিবাদী, এখানে এটাও কিন্তু একটা পয়েন্ট, যুক্তিবাদী মানুষ। ঠিক আছে, যে এই নীতি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়। দেখো, মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় তাদের আচরণের পূর্বাভাস দিতে এটি ব্যবহার করা হয়। একটা মানুষ অনেক সিদ্ধান্ত নিতে পারে একটা অর্থায়নের ভিত্তিতে। ঠিক আছে, কোন প্রকল্পে বিনিয়োগ করবে, কোথায় বিনিয়োগ করবে না, কিভাবে আয় করবে, কিভাবে ব্যয় করবে, এই যে একটা মানুষের সিদ্ধান্ত নেয়া, এটা কি বলেছে, যুক্তিবাদী। ঠিক আছে। আচ্ছা, এই যেখানে বৃষ্টি লিংকটা দিয়ে দিয়েছে, এই যে এই লিংকে জয়েন হয়ে নাও, এটাই মনে হয় ফেসবুকের গ্রুপ, এখানে জয়েন হয়ে নাও সবাই। আর তারপরে এই যে এখানে আছে কি প্রণোদনা, এটা আছে, এগুলা জাস্ট তোমাদের ই, এটা কি একই কথা লিখেছে, আচ্ছা এটা স্কিপ। ম্যাম, হ্যাঁ হ্যাঁ, বলো।
বলো। মানে আমাদের একটা প্রশ্ন মানে ফুল মানে এই 10 নাম্বারের জন্য কিভাবে লিখতে হবে ওরকম ভাবে একটা দিলে ভালো হতো। এইখানে স্লাইডের মধ্যে কিছু কিছু মানে লেখাটা যেভাবে উঠছে এটা একটু অস্পষ্ট বা আহ, সঠিকভাবে মানে ব্যাখ্যাটা বোঝা যায় না, যাতে কো- টিচারেরা পুরো নাম্বার ওরকম ভাবে দিতে পারে। কোথায় স্পষ্ট বোঝা যায় না, বুঝতে পারলাম না। না ম্যাম, বললাম যে লেখাটা একটু অন্যরকম মানে সহজ ভাবে বা একটু বিশ্লেষণের মাধ্যমে করে দিলে আমাদের ভালো হতো, যে আমরা ধারণা পাইতাম যে কিভাবে প্রশ্নটা লেখলে তুমি কি, ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমার আগের ক্লাসগুলো করেছো? জি ম্যাম, মোটামুটি করছি। আচ্ছা, একদম ফার্স্টের থেকে হচ্ছে তোমাদের বই থেকে আমি পড়িয়েছি। আমার পড়ার টপিকটা ছিল লাস্ট হাফ থেকে, মানে হচ্ছে অধ্যায় প্রোডাকশন থিওরি থেকে একদম শেষ পর্যন্ত। আর প্রথম হাফটা তোমাদের অন্য টিচার নিয়েছিলেন। আর আমি তোমাদের হচ্ছে এই যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলোর মধ্যে এই যে আমি লেকচার গুলা দিচ্ছি 40 মিনিটস বা 45 মিনিটস, এখানে কিন্তু তোমাদের বিস্তারিত আমি এই জন্য আলোচনা করে দিই, ঠিক আছে? এটা আলোচনা করে দিচ্ছি, তারপরে হচ্ছে তোমাদের এই পয়েন্ট গুলোই যে আমি তো তোমাদের লাইন ধরে ধরে পড়াচ্ছি, তাই না? লাইন ধরে ধরে বিশ্লেষণ করে দিচ্ছি। এখন এখানে যদি তোমার কোথাও প্রবলেম থাকে, সেটা তুমি আমাকে বলতে পারো, বা তুমি তোমার বই চেক করলেও দেখতে পারবা যে এই পয়েন্ট গুলাই আছে, ঠিক আছে? হয়তো দুই একটা বেশি কম থাকতে পারে, এই পার্থক্য। আর তোমাদের এই প্যাটার্নটা, লিখার প্যাটার্নটা কিন্তু আমি তোমাদের সব সময় বলে দেই। এই জন্য আমি বললাম তুমি ফার্স্টে থেকে ক্লাস করো কিনা। মানে যে 10 মার্কস এর একটা প্রশ্ন তুমি কিভাবে লিখবা, 5 মার্কস এর একটা প্রশ্ন তুমি কত পেজ লিখবে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে সবসময় বলে দিই। আর অবশ্য তোমাদের পরীক্ষার আগে এই প্রশ্ন রিলেটেড কিভাবে লিখবা, এটার জন্য আমি একটা ক্লাস অবশ্যই তোমাদের নিয়ে নিবো, এটা আমি স্যারের সাথেও কথা বলবো। তোমাদের এক্সামের একদম আগ মুহূর্তে এটা আমি একটা আলাদা ক্লাসে নিয়ে নিবো যে কোন প্রশ্ন তোমরা কিভাবে লিখবা। আর মিনিমাম 5 মার্কস এর জন্য আমি প্রেফার করি যে এক পেজে তোমরা 13 থেকে 14 লাইনের মতো লিখবা, এবং 3 থেকে 3.5 পেজের মতো লিখবা। এবং আমি বলি যে প্রথমে তোমরা ভূমিকার মতো লিখবা, তারপরে তোমরা পয়েন্ট গুলো দিয়ে দিয়ে লিখবা। আর এখানে দেখো এই যে পয়েন্ট গুলোই কিন্তু এখানে ডিসকাস করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই যে ধরে ধরে কিন্তু এগুলাই আমি বিস্তারিত বলে দিচ্ছি। এই জন্য তোমাকে ক্লাস করতে হবে, ক্লাসের পরে পিডিএফটা পড়তে হবে, দেখবে তুমি ভাবে তোমার কাছে ইজি ইজি লাগবে, ঠিক আছে? কঠিন মনে হবে না। আচ্ছা, তাহলে দেখো এখানে যুক্তিবাদী এই কথাটা বলেছে, প্রণোদনার ক্ষেত্রে বলেছে বিষয়টা কি যে একটা মানুষ তাদের আচরণ পরিবর্তন করার জন্য প্রণোদিত হয়। আর আরেকটা কথা হচ্ছে, তুমি যদি এই প্যাটার্নটা ফলো করে লিখতে পারো তুমি ডেফিনেটলি ভালো মার্কস পাবা, ঠিক আছে? এখানে তোমাকে কেটে দেওয়ার মতো কিছু নাই। স্লাইডে তুমি এভাবে যদি লিখতে পারো প্রপারলি, তুমি অবশ্যই ভালো নাম্বার পাবা, কেন পাবা না? এখানে তোমাদের ওভাবে পয়েন্ট করে করে লিখে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে কি বাণিজ্য সকলের জন্য উপকারী, এটা একটা পয়েন্ট। এটা কিসের পয়েন্ট পড়ছে এটা আগে আমাদের জানতে হবে, যে অর্থনীতির যে মূলনীতি, এই মূলনীতিগুলো সম্পর্কে আমরা এখানে আলোচনা করছি। তো অর্থনীতির মূলনীতিগুলাই আমাদের ভালোভাবে এখানে আয়ত্ত করতে হবে। না, চিত্র আঁকতে গ্রাফ লাগবে না, গ্রাফের কোনো চিত্র তোমাদের এখন আমি পাইনি এ পর্যন্ত, দেখি সামনে যদি আসে তাহলে বলে দিব। চিত্র তোমরা খাতায় লিখবা, খাতাতেই আঁকবা, ঠিক আছে? স্কেল, পেন্সিল এগুলো দিয়ে চিত্র আঁকবা। আর আপাতত এখন প্রথম প্রশ্নতে চিত্র চিত্র দরকার নেই, এগুলো সামনেই যে পরের প্রশ্নতে যে চিত্র চিত্র আসবে ওগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, এখানে বলেছে বাণিজ্য সকলের জন্য উপকার, কারণ কি বাণিজ্য জিনিসটার কারণে কিন্তু কি হচ্ছে যে ইনকাম হচ্ছে বা অর্থনীতি হচ্ছে, অর্থনীতির প্রবৃদ্ধি হচ্ছে, এই যে একই কথা এখানে ঘুরে ফিরে আসবে। কারণ কি আমরা অর্থনীতির মৌলিক দিকগুলা জানছি, তাহলে অর্থনীতির মৌলিক দিকগুলোর মানে কিন্তু অর্থনীতিটা কিভাবে বৃদ্ধি করা যাবে, ইনকামটা কিভাবে বৃদ্ধি করা যাবে, এইটাই বলা আছে। বাজার ব্যবস্থা একটা পয়েন্ট, সরকারের ভূমিকা অবশ্যই থাকতে হবে। বাজার ব্যবস্থার মধ্যে কি দাম এবং উৎপাদনের মূল্য, ঠিক আছে? প্রত্যেকটা পণ্যের দাম থাকবে, প্রোডাকশনের একটা কস্ট থাকবে, এগুলা। সরকারের ভূমিকা এটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? মুদ্রাস্ফীতি জিনিসটা কি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক আছে? আমরা যেটাকে বলি যে পণ্যের মূল্য অনেক সময় বেড়ে যাচ্ছে, তা বা হচ্ছে দেখা যায় যে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটার সাথে কিন্তু ইকোনমিক্সের অনেকটা অনেক কিছুই নির্ভর করে। কারণ এই মুদ্রাস্ফীতির কারণে কিন্তু ইকোনমিক্সের উপর একটা প্রভাব পড়ে, ঠিক আছে? যে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ সমস্যা হতে পারে, কারণ এটি মানুষের ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে। দেখো, যখন একটা পণ্যের দাম বেড়ে যায় তখন কি হয়, মানুষ কিন্তু পণ্যটা
ক্রয় করে না, ক্রয় কমিয়ে দেয়। কেন কমিয়ে দেয়? কারণ পণ্যের দাম বেড়ে গেলে মানুষ কিন্তু তখন পণ্য পারচেস করে না, দাম কম থাকলে পারচেস করে। সেক্ষেত্রে বলেছে কি যে এক্ষেত্রে ক্রয় ক্ষমতা কমিয়ে দিতে পারে, অর্থনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি হয় তখন। সেক্ষেত্রে কিন্তু ইকোনমিক্সের উপর একটা খারাপ প্রভাব পড়ে। বেকারত্ব তো আছে, বেকারত্ব তো তোমরা সবাই জানো বেকারত্ব জিনিসটা কি। সেটা বেকারত্ব থাকার কারণেও দেখা যায় কি অর্থনীতির উপর একটা খারাপ ইম্প্যাক্ট করতে পারে। সো বেকারত্ব থাকা যাবে না, এগুলোকে রিডিউস করে দেন হচ্ছে অর্থনীতি উন্নয়ন করতে হবে। এই হচ্ছে এই 10টা মূলনীতি, এই মূলনীতিগুলো 10টা পয়েন্ট মুখস্থ করে ফেলবা। আচ্ছা এখন বলো, কারো কি প্রশ্ন ও কঠিন মনে হয়? পিডিএফ পড়ে একটু কোয়েশ্চেন নেই তো এই বিষয়টা, যেহেতু একজন বললো, কারণ আমার জানার দরকার। আহ তোমাদের যে আমি এতগুলা কি কি ম্যানেজমেন্ট, মার্কেটিং, তারপরে হচ্ছে ইকোনমিক্স, হিস্ট্রি, এই চারটাই তো আমার সাথে হচ্ছে ক্লাস। তাহলে বলো যে পিডিএফ পড়তে কি কারো কঠিন মনে হচ্ছে, বা ক্লাস বুঝতে কি কঠিন মনে হচ্ছে, সেটা শেয়ার করো দেখি, ওপিনিয়ন শেয়ার করো। তো এখানে কারো চেহারা আমি চিনবো না, ওরা না বুঝলে বলতে পারো, বলো। সমস্যা থাকলে অবশ্যই বলবা। ম্যাম, বুঝতে সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, আর কেউ বলতে চাও নাকি নাম ধরে জিজ্ঞাসা করতে হবে? বলো দেখি কয়েকজন। ফাহমিদা বলো তো, ফাহমিদা, ফাইজা, বুঝতে কি প্রবলেম হচ্ছে পিডিএফ পড়ে? না ম্যাম। ওকে, তারপর যে লাবণ্য আছো, তুমি বলো তো আপু। জি না ম্যাডাম, বুঝতে পারো সবাই সমস্যা কি? হচ্ছে না। ওকে ঠিক আছে, তাহলে অলমোস্ট বুঝতে পারো। আচ্ছা এখানে কি আছো? তানভীর ইসলাম, রাফাত। কে বললো তখন আমাকে যে বুঝতে সমস্যা হয়? তুমি নামটা দেখি ম্যাডাম নাই। আমার একটু problem হইতেছে, মানে বুঝতে কষ্ট। পিডিএফ পড়তে কষ্ট হচ্ছে? না ম্যাডাম, মানে আমি মানে পড়াটা বুঝতে পারতেছি না ম্যাডাম। মানে এটা কি ম্যাডাম, মানে আমাদের শীটের টপিক অনুযায়ী পড়ানো হচ্ছে নাকি মানে বই থেকে? মানে এটা পড়লে কি শীটে সবগুলা পারবো, মানে এরকম মানে বিষয়টা বুঝতে পারতেছি না। আমি বলি তোমাদের তো, তোমরা এখন হচ্ছে পরীক্ষার্থী, তোমরা পরীক্ষা দিবা, তোমাদের প্রথম থেকে সবগুলা ক্লাস হয়ে গেছে। তুমি যদি একদম নিউ নিউ হয়ে থাকো তাহলে তোমার আগের কাজটা হচ্ছে বই থেকে যখন ক্লাসগুলা করানো হয়েছে তোমাদের গ্রুপে আপলোড করা আছে, তুমি সেইগুলো আগে কমপ্লিট করো। ঠিক আছে, সেটা আগে তুমি ক্লিয়ার হও, বইয়ের টপিক গুলো আগে পড়ো। আর তোমাদের বই শেষ করা হয়ে গিয়েছে, এখন হচ্ছে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য টেস্টে যে প্রশ্নগুলা আসে, বোর্ডে যে প্রশ্নগুলা আসে, তারপর তোমাদের সাজেশনের যে প্রশ্নগুলা ইম্পর্টেন্ট আছে, সেইগুলোর উপরে ভিত্তি করে এখন পিডিএফ তৈরি করে পড়ানো হচ্ছে। লাস্ট মোমেন্টে এই কাজটা করা হয়। বুঝতে পেরেছো? এখন তোমার বুঝতে হয়তো প্রবলেম হচ্ছে এই কারণে যে তুমি আহ বইয়ের যে টপিকের ক্লাসগুলো হয়তো করোনি, তাই তোমার আগে বইয়ের টপিকের ক্লাসগুলো করে আসতে হবে। বইয়ের টপিক গুলোর ক্লাস গ্রুপে আছে, তুমি সেগুলো আগে কমপ্লিট করো। আর পিডিএফটা এখন করা হচ্ছে যে আমি কিন্তু পিডিএফ এর উপরে লিখে দিয়েছি, দেখো এই যে এখানে কিন্তু আমি একটা মিনিট, এই যেখানে আমি লিখে দিয়েছি বোর্ড কোয়েশ্চেন প্লাস টেস্ট কোয়েশ্চেন্স, এখানে কিন্তু আমি কোনো চ্যাপ্টারের নাম মেনশন করিনি, কারণ এটা চ্যাপ্টার বেসিস হচ্ছে না, এটা তোমাদের টেস্টের প্রশ্নগুলো, রিপিটেড প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। এই এখন তো আচ্ছা তো ম্যাডাম। এখন আরেকটা কথা আমি বলি যে এখন মনে করো এই যে প্রশ্নগুলা, তুমি এগুলো বইও দেখতে পারো, বই থেকেও তুমি এই সেম টপিক পাবা, তুমি পড়তে পারো, বা সাজেশনও তুমি পড়তে পারো, কোনো সমস্যা নেই। অনেকে প্রবলেম হয় বলে হচ্ছে আচ্ছা স্যার এই ক্লাসগুলা দিয়েছেন। ঠিক আছে, আর প্রশ্ন আছে? ম্যাডাম, এই ক্লাসের মধ্যে থেকে যে ম্যাডাম চিত্র মানে এইভাবে করালে কি বুঝতে পারবো? মানে এখান থেকে এটা এখান থেকে তো বেশি বিস্তারিত হবে না বইয়ের মতো? চিত্রতে বুঝতে পারবো না এখান থেকে চিত্র পড়ানোর মধ্যে? যখন আসবে তখন ডেফিনেটলি বুঝতে পারবে। আজকে তো তোমাদের এর উপরে প্রথম ক্লাস হচ্ছে, এখনো চিত্র রিলেটেড আমি যাইনি। ঠিক আছে, এই যে কেন, এই যে দেখো চিত্র রিলেটেড আমি তোমাদের সেকেন্ড ক্লাস থেকে বুঝিয়ে দিব। যেখানে একটা এই দেখো, এই যে দেখেছো চিত্র দেয়া আছে, এই যে চিত্র দেয়া আছে এখানে একটা, তারপরে এই যে এখানে চিত্র দেয়া আছে, এইগুলো তো তোমাদের এটা বই থেকে নেয়া, এই চিত্রগুলা বইয়ে যে চিত্র, এই চিত্রগুলো এখানে নেয়া, এই যে এই চিত্রের ব্যাখ্যা এখানে করা আছে। ঠিক আছে, এই জন্যই তোমাকে আমি বলছি তুমি আগে বইটা পড়ে আসো, বইটা আগে কমপ্লিট করো করো, তারপরে তুমি হচ্ছে লাস্টে বই কমপ্লিট হওয়ার পরে তুমি পিডিএফ পড়বা। এই ক্লাসগুলোর পিডিএফ কবে পাবো ম্যাডাম? এটা পেয়ে যাবা তোমাদের
তো পেয়ে যাবা দেখি, আর 2-3 দিন আমাকে একটু টাইম দিতে হবে, আমি একটু কমপ্লিট করি, এখানে বেশি প্রশ্ন নেই, তারপর আমি ইনশাল্লাহ দিয়ে দিব। ম্যাম, হ্যাঁ বলো। এই যে আপনি 3 নাম্বার প্রশ্নটা যে পড়াইছেন না, ওইটা তো বইয়েও পাইতেছি না আর গাইডেও পাইতেছি না। আচ্ছা এটা হচ্ছে তোমাদের এটা দেখো, এটা নাও পেতে পারো, কারণ এটা তোমাদের ইয়েতে আসছে কি বলে, তিতুমির নামে কোন কলেজে দেখলাম প্রশ্নটার মধ্যে এটা এসেছে, ঠিক আছে। এই প্রশ্নটা এসেছে তোমাদের যে অর্থনীতি 10টি মৌলিক মূলনীতি কি কি ব্যাখ্যা করো, হয়তো তোমাদের রাইটার থাকে, তো অনেকজন রাইটারের বই থাকে, হতে পারে যে এটা তোমাদের অন্য কোনো রাইটারের বই থেকে দিয়েছে, এরকমও হতে পারে। বুঝতে পেরেছো, সেই জন্যই তোমাদের শিট গুলা মেক করা হয় অ্যাকচুয়ালি, যে অনেকগুলা দেখা যায় যে ম্যাম একটা তাহলে শীট বইয়ের মধ্যে থেকেই সব পড়ান। টপিক নাও থাকতে পারে। বলো কি। বললাম তাহলে শীট থেকেই পড়ান, শীটের প্রথম থেকে আবার শুরু করেন, তাহলে এখন যেভাবে পড়াইতেছেন। শীত তো প্রথম থেকে, আজকে তো প্রথম থেকে স্টার্ট হয়েছে তোমাদের, একদম প্রথম থেকে তো পড়াচ্ছি, এই যে এটা তো একদম প্রথম এটা না শীট। বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে তোমাদের বোর্ড না না, কোয়েশ্চেন, আমি টেস্ট বললাম, কোয়েশ্চেন বলো, হ্যাঁ। ওই যে আমাদের স্যাররা যেই মানে এই যে কয়েকদিন আগে যে সাজেশনটা দিল না, ওইটা থেকে পড়াইতে। ওইটা তোমাদের পড়ানো হয়েছে তো, ওটার উপর তো আমি একটা ক্লাস নিলাম, এটা কি তোমাদের মনে নেই? লাস্টে যে আমি আরেকটা ক্লাস নিয়েছি তোমাদের বই থেকে, তুমি জয়েন করেছো পাই কবে, নাই হয়তো। ক্লাস করছো কবে থেকে এটা বলো আগে। আমি প্রায় 2 মাস হয়ে গেছে। এই জন্য এই আমি তোমাদের রিসেন্টলি একটা এর 2 মাসের মধ্যে তো আমি ক্লাস নিয়েছি ইকোনমিক্স তোমাদের। আমার বিষয়টা হচ্ছে আমি প্রোডাকশন থিওরি থেকে লাস্ট পর্যন্ত আমার পার্টটুকু ছিল। সো ওখান থেকে তোমাদের আমি কি বলে একবার পড়ানোর পরে দেন তোমাদের স্যার যে সাজেশন দিয়েছেন সেটার উপরে ভিত্তি করে আমি আরেকটা ক্লাস তোমাদের নিয়েছি। সেই ক্লাসগুলো তুমি তোমার গ্রুপে পাবা, চ্যাপ্টার ওয়াইজ পাবা, ঠিক আছে। ম্যাম ওইগুলা করছি আমি, হ্যাঁ লাস্টের দিকে এগুলো করছি আমি, বলছি এখন ফার্স্টের দিকে তো আপনি পড়ান নাই, অন্য ম্যাম হ্যাঁ পড়াইছে, তো এই জন্য আমি বলছি ওইটা আপনি পড়াইতে। হ্যাঁ ওইটাই হচ্ছে যে তোমাদের, আচ্ছা বুঝতে বুঝতে পারছি পেরেছি, আমি। আমি স্যারের সাজেশনের উপরে প্রথম হ্যাঁ থেকে বলছো নি তো, এটা তোমাদের কি অন্য ম্যাম ওই হ্যাঁ হ্যাঁ ক্লাসটা হ্যাঁ। নেয়নি তাই তো? আচ্ছা এই না বিষয়টা আমি না, নাই। স্যারের সাথে কথা বলবো, কারণ এখন আমাকে স্যার যেটা বলেছেন যে তোমাদের এখন বোর্ডে বা টেস্টে যে প্রশ্নগুলো আসে স্যার আমাকে বলেছেন সেগুলো কালেক্ট করে সেগুলোর উপরে ক্লাস নেওয়ার জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এটা স্যার বলেছে, এখন আমি এটা স্যারের সাথে কথা বলি, বা আচ্ছা আমি আপনি একটু হ্যাঁ আহ বলে সেটাই কথা বলে কথা বলে দিবেন। তারপর আমি ওটা তোমাদের ইনশিওর করে আচ্ছা দিব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে দেখি, আজকে একটু প্রশ্ন নেই কারণ অনেকের সমস্যা দেখা যাচ্ছে, বলো আর কারো প্রশ্ন আছে, এখানে কে আছো? সীমান্তা, তোমার কি কোনো বুঝতে সমস্যা হচ্ছে? ইকোনমিক্স আনমিউট করে জানাবা প্লিজ। না ম্যাম, সমস্যা হচ্ছে না। তবে ম্যাম ওই যে যেই কথা বলছিলেন যে মানে প্রশ্নের মানে কতটার জন্য কিভাবে সাজায় লিখবো আর কত নাম্বার দিব, ওইটার মধ্যে আমার একটু সমস্যা। হ্যাঁ আচ্ছা, ওইটা আমি তোমাদের বলে দিব আপাতত, এখন ওইটা ওইটা তোমাদের এক্সামের আগে বলে দেওয়া হবে আবার, ঠিক আছে, ওটা আমি আলাদা ক্লাস নিয়ে অবশ্যই বলে দিব কিভাবে লিখবা, প্যাটার্ন তো বলে দেয়াই লাগবে। আচ্ছা এভাবে কে আছো এখানে? রিয়েলমি, রিয়েলমি সি অন অন আনমিউট করো দেখি যেই আছো, ভাইয়া বা আপু। বুঝতে সমস্যা না হচ্ছে আপু কোনো টপিক? না বুঝতে না আপু, পারছো? কোনো সমস্যা নেই। আচ্ছা ওকে ঠিক জি। আছে। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছো কেউ? আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে 1 মিনিট আছে, তাহলে আজকে আর পারবো না কারণ তোমাদের প্রশ্ন নিয়েছি যার কারণে আগানো হচ্ছে না। নেক্সট ডে হচ্ছে তোমাদের যেটা পড়ালাম আমি আজকে 3টা প্রশ্ন, এই 3টা হচ্ছে যে অর্থনীতি কাকে বলে, কত প্রকার কি কি, তারপরে হচ্ছে অর্থনীতির গুরুত্বপূর্ণ শাখা, আর একটা হচ্ছে অর্থনীতির মৌলিক মূলনীতি। এইগুলা হচ্ছে তোমরা বাসায় 3টা প্রশ্ন পড়ো, দেখো পিডিএফ থেকে বুঝতে সমস্যা হয় কিনা, বা তোমরা তোমাদের আমি যে বইয়ের টপিকও পড়িয়েছি বইয়ের টপিকের সাথেও মিলাও, কারণ প্রথম দিকের ক্লাস তো আমি নেইনি, যিনি নিয়েছেন হয়তো ওনার পিডিএফ এর সাথে তোমরা পড়ো, পড়ে দেখো যদি কোনো সমস্যা হয় সেটা আবার আমাকে নেক্সট ক্লাসে জানাবা সবাই। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত, মিটিং ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আচ্ছা আমি কথা বলছি না, এখন স্টার্ট করলাম মাত্র, এখন দেখো ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাডাম।
জি ম্যাম।